আচ্ছা, আর্যিকরের ঘটনাটাকে আপনি বলেছিলেন বিক্ষিপ্ত ঘটনা, এখনো কি আপনি সেই কথাতেই অনড়? আমি ওই গত রোববার বোধহয় আমি বলেছিলাম, আমি জানি না এটা কীভাবে কনস্ট্রুড হয়েছে বা ব্যাখ্যা করা হয়েছে। হ্যাভ সাইডের যেটা আগেও বলেছিলাম যে ইটস আ টেরেবল থিং, সে জিনিসটা এখন অনেক এগিয়েছে। সিবিআই পুলিশ ইনভেস্টিগেট করছে, স্পেশালি সিবিআই ইনভেস্টিগেট করছে। ইটস ভেরি শেমফুল অ্যাকচুয়ালি হোয়াট হ্যাজ হ্যাপেন। আর আশা করবো সিবিআই যারা এটা ইনভেস্টিগেট করছে, ওয়ান্স দে ফাইন্ড দ্য কালপ্রিট, স্ট্রিক্ট পানিশমেন্ট দেওয়া উচিত। এমন পানিশমেন্ট যাতে মানুষ এসব করার কথা জীবনে নাও ভাবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্য পানিশমেন্ট হ্যাজ টু বি ভেরি ভেরি সিভিয়ার। আর্যিকরের ঘটনাটাকে আপনি বলেছিলেন বিক্ষিপ্ত ঘটনা, এখনো কি আপনি সেই কথাতেই অনড়? আমি ওই গত রোববার বোধহয় আমি বলেছিলাম, আমি জানি না এটা কীভাবে কনস্ট্রুড হয়েছে বা ব্যাখ্যা করা হয়েছে। হ্যাভ সাইডের যেটা আগেও বলেছিলাম যে ইটস আ টেরেবল থিং, সে জিনিসটা এখন অনেক এগিয়েছে। সিবিআই পুলিশ ইনভেস্টিগেট করছে, স্পেশালি সিবিআই ইনভেস্টিগেট করছে। ইটস ভেরি শেমফুল অ্যাকচুয়ালি হোয়াট হ্যাজ হ্যাপেন। আর আশা করবো সিবিআই যারা এটা ইনভেস্টিগেট করছে, ওয়ান্স দে ফাইন্ড দ্য কালপ্রিট, স্ট্রিক্ট পানিশমেন্ট দেওয়া উচিত। এমন পানিশমেন্ট যাতে মানুষ এসব করার কথা জীবনে নাও ভাবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্য পানিশমেন্ট হ্যাজ টু বি ভেরি ভেরি সিভিয়ার। যাক, একটা জিনিস দেখে খুব খুব ভালো লাগলো, বাঙালি এখনো প্রতিবাদ করতে ভোলেনি এবং বাঙালির এখনো কলিজার জোর আছে। বাঙালি এখনো গর্জন করতে জানে এবং সব থেকে বড় কথা, যে যত বড় হনুই হয়ে যাক না কেন, বাঙালি যখন স্বতঃস্ফূর্ত জনগণ গর্জনটা করে তখন ভয় সকলে পায়। আর ইয়ে ডর হামে আচ্ছে লাগে। আপনারা জানেন যে সৌরভ গাঙ্গুলি একটা সময় বাঙালির আইকন হয়ে উঠেছিলেন। খেলার মাঠে বাঙালি একসময় সর্বশ্রেষ্ঠ ছিল, চারিদিকেই বাঙালির ভীষণ রকমের প্রতিভা ছিল, কিন্তু তারপর হঠাৎ করে একটা সেখানে যেন খরা দেখা যায়। আর সেখানেই সৌরভ গাঙ্গুলি ইন্টারন্যাশনাল ময়দানে যেভাবে খেলতেন, আমিও তার ফ্যান ছিলাম। তার পোস্টার তখন ছোটোবেলায় আমি বাড়িতে লাগিয়ে রাখতাম, তার যেগুলো পেপার কাটিংয়ে ছবি বেরোতো সেগুলো কেটে কেটে ডায়েরিতে রাখতাম। আমি ফ্যান ছিলাম এই লোকটার। কিন্তু খেলা ছাড়ার পর একটা জিনিস প্রমাণিত হয়ে গেছে, এই লোকটা টাকা ছাড়া কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। মাথার চুল থেকে বাড়ির রড, ঘরের চাল থেকে তেল, সব কিছুকে বেচতে হয়। আর সেইটা না বেচলে এর এর চলে না। আর সেই বেচতে বেচতে একে যদি এখন মোটামুটি পয়সা কড়ি দেওয়া হয়, তাহলে আপনার বাড়িতে এসে ধিতাং ধিতাং করে নেচে দিয়েও যাবে। এমন চর্চা সোশ্যাল মিডিয়ায় চলছিল। আর সেই জায়গাটায় কেউ একে গভীর জলের মাছ, কেউ একে ধান্দাবাজ, এইসব আখ্যা দিচ্ছিল। কেননা সেটা দেওয়ার কারণও আছে। আপনারা জানেন যে এই সৌরভ গাঙ্গুলি যখন বাম আমল ছিল, তখন বুদ্ধদেব ভট্টাচার্য বা অশোক ভট্টাচার্য এদের খুব ঘনিষ্ঠ ছিলেন এবং সেই সব জায়গা থেকে যথেষ্ট রকম বাম সরকারের ঘনিষ্ঠ হওয়ার জন্য বিভিন্ন ফেসিলিটি নিয়েছেন। তারপর আমরা দেখলাম যে ওই সিএবির ডামাডোল এইসব কিছু হলো, রাজ্যে পালাবদল হলো এবং তারপর তিনি বুঝে গেলেন যে তৃণমূলের সংস্পর্শে না এলে, তৃণমূলের ধারে কাছে না এলে এই রাজ্যে তিনি সিএবিতে কিছু করতে পারবেন না। ফলে সিএবি সভাপতি হওয়ার জন্য তিনি মমতা ব্যানার্জির কাছে ছুটে গেলেন। আবার যখন দেখলেন যে সিএবি সভাপতি হিসেবে বেশি কিছু করতে পারছেন না, বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হতে হবে, তখন আবার অমিত শাহ সহ বিজেপির পা চাটতে শুরু করলেন। এমনটাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে অভিযোগ। কিন্তু তার বিরুদ্ধে রাগটা, ক্ষোভটা সব থেকে বেশি হলো বাঙালির, যখন দেখা গেল ওই স্পেনে গিয়ে তিনি হঠাৎ শিল্পপতি সেজে গেলেন এবং একের পর এক ঢপের চপের কীর্তন সেখান থেকে করতে শুরু করলেন। 6 মাসের মধ্যে করে দেবেন, 3 মাসের মধ্যে করে দেবেন, ইস্পাত কারখানা, শিল্পপতি, এই মমতা সরকার এই করেছে ওই করেছে। আসল কারণটা অবশ্য কিছুদিন আগে সামনে এলো, যদিও সেটা বিচারাধীন বিষয়। কিন্তু একটা বিষয় নিয়ে চর্চা হয়েছে যে মাত্র 1 টাকা দিয়ে রাজ্য সরকারের কাছ থেকে তিনি জমি পেয়েছেন, ফলে এই শাসক দলের পা তাকে চাটতে হবে। কিন্তু মুশকিলটা হচ্ছে তিনি যে রিয়াকশনটা আরজিকর কাণ্ডের পরে দিয়েছিলেন,
তিনি এই শাসক দলকে চটাতে চাননি, কেননা তাহলে ওই 1 টাকায় জমি পাওয়া যাবে না, তার শিল্পপতি সাজাও হবে না, আর অন্যান্য যেসব ফেসিলিটি তিনি গভর্নমেন্ট থেকে পেয়ে থাকেন বলে দাবি করা হয় সোশ্যাল মিডিয়ায়, সেগুলোও হয়তো বন্ধ হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃপা দৃষ্টি সরে গিয়ে তার কুপিত দৃষ্টি পড়বে, এই রিস্ক নিতে চাননি। ফলে ধান্দাবাজ আখ্যাটা তার গায়ে লেগে গিয়েছিল। কিন্তু তারপরে বাঙালি গর্জে উঠেছিল। তিনি টিভিতে যে প্রোগ্রাম করেন, একটি বিশেষ চ্যানেলে একটি বিশেষ শো করেন, সেখানে বলা হয়েছিল যে এবার থেকে সেই শো বয়কট করবে, বাঙালি আর দেখবে না, টিআরপি পড়তে পারে হু হু করে। এমনকি ওই যে বললাম, মাথার চুল থেকে ভাতের চাল সব কিছু তাকে বেচতে হয়, না বেচলে তার বোধহয় চলে না। সেই পণ্যগুলো বয়কটের ডাক আসতে শুরু করে। এখন এমনিতেই বাজারে মন্দা চলছে, তার উপরে যদি কোনো বিশেষ ব্যক্তির জন্য কোনো ব্র্যান্ড ক্ষতিগ্রস্ত হয়, কোনো প্রোডাক্টের সেল পড়ে যায়, তাহলে সেই ব্র্যান্ডগুলো থেকে তো তাকে অ্যাম্বাসেডর হিসেবে সরিয়ে দেওয়াই হবে। তার অ্যাডভার্টাইজমেন্ট করে যে টাকা পান সেসব তো বন্ধই হবে, ভবিষ্যতেও অ্যাডভার্টাইজ করে কামানোর জায়গাটা, ধান্দাটা বন্ধ হয়ে যাবে। আর তাই এবার কারে পড়ে ভাঁড়ে জল খেলেন দাদাগিরি ঘুচে গেল, আজকে এই স্টেটমেন্টটা দিয়েছেন। তবে কেন এই কথাটা আজকে উঠলো বা এটা নিয়ে কেন চর্চা হয়েছে, তাহলে তার আগের স্টেটমেন্ট কী ছিল সেটা তো অবশ্যই শোনাবো, কিন্তু তার সঙ্গে একটা ব্যাখ্যা অবশ্যই নিয়ে আসবো এই প্রতিবেদনে, যেটা মূল আলোচ্য বিষয়, যেটা আমি টেমপ্লেটেও ইউজ করেছি, যে বাঙালির চাপে পড়ে, জনগণের স্বতঃস্ফূর্ত জাগরণের চাপে পড়ে দাদাকে পাল্টে যেতে হলো, ধান্দাবাজি আর করতে পারলেন না। তাহলে দিদি, তাকে কি এবার পালাতে হবে নবান্নর গদি থেকে? কতখানি চাপ, কতখানি ইম্প্যাক্ট পড়ছে এই আরজিকর কাণ্ড বাংলার রাজনীতিতে, তারই ব্যাখ্যা করব এই প্রতিবেদনে। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, ব্যাখ্যায় অবশ্যই যাব, কিন্তু তার আগে তিনি প্রথমে এই আরজিকর কাণ্ড নিয়ে কি বলেছিলেন সেটা একবার শুনিয়ে নিই। তারপর আজকের এই করে যে গাঁইগুই করে একটা কথা ঘোরানোর চেষ্টা করলেন, এবং তিনি যে চাপে পড়ে গেছেন কেন বলা হচ্ছে সেটার ব্যাখ্যা অবশ্যই করবো। আগে শুনুন তিনি এর আগে কি বলেছিলেন। না, আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে, সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক নয়। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়, বাট দিস হ্যাজ টু বি স্ট্রিক্টলি ডেড। দিস ইজ সো রং। আর মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা, ভারতবর্ষে সব জায়গায় আছে। না, আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে, সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক নয়। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়, বাট দিস হ্যাজ টু বি স্ট্রিক্টলি ডেড। দিস ইজ সো রং। আর মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা, ভারতবর্ষে সব জায়গায় আছে। শুনলেন তার আগের বক্তব্য? একটা বিচ্ছিন্ন ঘটনা দিয়ে এইভাবে বলা উচিত নয়, কেননা বললেই তো দিদিমণির করকানি আসবে, 1 টাকায় শিল্পপতি সাজার স্বাদ ঘুচে যাবে। শুধু তাই নয়, তার যা যা কীর্তি আছে সেগুলো তো এবার তার বলে নিয়ে আসবে শাসক দল সামনে, তাহলে লেজে গোবরে হয়ে যেতে হবে। এমনিতেই তিনি বিজেপির সঙ্গে পাঙ্গা নিয়ে আছেন, তার বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি বিজেপিকে কথা দিয়েছিলেন যে রাজনৈতিক ময়দানে সাহায্য করবেন, এবং সেখান থেকে বিসিসিআই প্রেসিডেন্ট হন, এবং সেই জায়গায় শেষ মুহূর্তে বিজেপিকে বিপাকে ফেলে দেন। ফলে বিসিসিআই প্রেসিডেন্টের পদটা তাকে হারাতে হয়। এবার বাংলা ছাড়া তার আর কোথাও বিশেষ কিছু করার নেই, সুতরাং এখানকার শাসক দলকে চটালে কী করে চলবে? আর তাই এই ধরনের কথা তিনি বলে দিয়েছিলেন যে এসব বিচ্ছিন্ন ঘটনা, ওই দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ওগুলো বিচার করা যায়। ফলে সোশ্যাল মিডিয়ায় সাধারণ বাঙালি, সাধারণ মানুষ কিন্তু গর্জে ওঠেন, বলেন আপনি চটি চাটছেন, ঠিক আছে চাটুন, কিন্তু আপনার কন্যা আছে, আপনার বাড়িতেও স্ত্রী আছে, আপনি কি করে এই ঘটনা, এই নিদারুণ ঘটনার পর এই ধরনের কমেন্ট করতে পারেন? এত টাকার লোভ, এত ধান্দাবাজি। আপনাকে যে আসনে বাঙালি বসিয়েছিল সেখান থেকে আপনাকে আর মানতে পারা যাচ্ছে না। আপনার ওই টিভির প্রোগ্রাম বয়কট করা হবে। শুধুমাত্র তাই নয়, অন্যান্য যেসব প্রোডাক্ট আপনি বেচেন, যেগুলোর আপনি ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে কোটি কোটি টাকা কামান, সেগুলোকেও এবার কিন্তু বর্জন করা হবে। আর তারপরে কি বোধোদয় হয়েছে, মানে এই যে তিনি বলছেন যে আমার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে, আমি সেদিনকেও বলেছিলাম এটা খুব ঘৃণ্য ঘটনা, কড়া শাস্তি চাই, অনেক দূরে গিয়েছে সিবিআই, এটা তার ভেতরের বিবেক জেগে উঠেছে, যেরকম দিদিমণি বলেছিলেন না
তিনি ধনবান নেতা চান না, বিবেকবান নেতা চান, সেরকম বিবেক জেগে উঠেছে? না, রাজনৈতিক মহল বলছে যে বিবেক ফিবেক গুলি মারো। এই লোকটা যে জায়গায় নিজেকে নিয়ে চলে গেছে এখন, সেই জায়গা থেকে ওই সমস্ত ব্র্যান্ড অ্যাম্বাসেডার, অ্যাডভার্টাইজিং যেসব রয়েছে, সেই সব জায়গা কিন্তু এবার বন্ধ হতে চলেছিল। মানে যেসব প্রোডাক্টগুলো তিনি বেচেন, যেগুলো তিনি অ্যাডভার্টাইজ করেন, সেগুলো মানুষ যখনই বয়কট করবে, সেগুলো সেল ড্রপ করবে, ফলে সেই সব তার হাত থেকে বেরিয়ে যাবে, আর সেখানে বিজ্ঞাপন তিনি করতে পারবেন না, ইনকামটা বন্ধ হয়ে যাবে, এবং ভবিষ্যতেও তার এই ভাবমূর্তির জন্য অন্যান্য জায়গার অন্যান্য প্রোডাক্ট পাওয়াও কিন্তু মুশকিল হয়ে যাবে। আর এইটা দ্রুত বুঝেই এবার ডিগবাজি খেতে শুরু করেছেন। কিন্তু যে কারণেই হোক, বাঙালির যে তার বিরুদ্ধে প্রতিবাদ, বাঙালির যে তার বিরুদ্ধে গর্জন, সেটা কিন্তু তার শির দ্বারা দিয়ে হিমশীতল স্রোত বইয়ে দিয়েছে। সেই জন্য রিস্ক নিয়েও এই ঘটনায় যেটা তিনি বলেছিলেন, সেখান থেকে 180 ডিগ্রি ঘুরে যেতে হলো মাত্র কয়েকদিনের মধ্যেই। আর তার মতো ছেলেকে যদি এই ধরনের স্টান্স নিতে হয়, স্টান্স বদল করতে হয় চাপে পড়ে বাঙালির স্বতঃস্ফূর্ত জনগর্জনে, তাহলে যে দাবি বাঙালি তুলছে যে বাংলায় এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বাংলাতে এটা নিয়মিত হয়ে গেছে, প্রত্যেকটা জায়গায় এই দুষ্কৃতীরা, এই দুর্বৃত্তরা তারা কাঁপিয়ে বেড়াচ্ছে, তারা এখানে এই ধরনের ঘটনা ঘটিয়ে বেড়াচ্ছে, এবং তাদেরকে সরকার কড়া থেকে কড়া শাস্তির বদলে তাদের রক্ষা কবচ দেওয়ার চেষ্টা করছে। বারবার পিপি বদল করে, কেসটাকে লুজ করে, চার্জশিট না দিয়ে তদন্তের নামে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হচ্ছে, আর তার ফলে বাংলায় এই ধরনের ট্রেন্ড কিন্তু বাড়ছে। আর তাই এই সরকারের প্রধান যিনি আছেন, তিনি যতক্ষণ ওই নবান্নের গদিতে বসে থাকবেন, বাঙালির একটা নারীও সুরক্ষিত নয়, বাংলার একটা মেয়েও এই সুরক্ষিত নয়, বাংলার প্রতিটি মা, প্রতিটি বোন আজকে কিন্তু এই আরজিকর কাণ্ডের মতো ভয়ঙ্কর সিচুয়েশনের মুখোমুখি হতে পারে। তাই গোটা বাংলা আওয়াজ তুলছে, দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী পদত্যাগ করছে, যত দমন পীড়ন আছে করে নিন, কিন্তু বাঙালি আওয়াজ থামাবে না, বাঙালি এই প্রতিবাদ থামাবে না। তাহলে যদি সৌরভের মতো ছেলেকে এই প্রতিবাদের সামনে মাথা ঝোঁকাতে হয়, স্টান্স বদল করতে হয়, যতই দমনপীড়ন করুন, দিদি কতদিন তার সাম্রাজ্য টেনে নিয়ে যেতে পারবেন? বাঙালি যদি তার প্রতিবাদ সোচ্চার থাকে এবং যেভাবে করছে সেইভাবেই কন্টিনিউ করে, ভয়টাকে জয় করতে পারে, তাহলে সত্যিই নবান্নর গদি ছেড়ে দিদিকে পালাতে হবে একদিন। এই জায়গাটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। আর সেই দেওয়াল লিখনটা এই ঘটনার পর দিদিও কি এবার বুঝতে পারছেন? আর তাই কি গেম হাতের বাইরে বেরিয়ে গেছে বলে পাল্টা গেম খেলার চেষ্টা করছেন? কিন্তু যত যাই করে নিন, গদি টেকাতে পারবেন না, সেই ধারণা বোধহয় তিনিও এবার পেয়ে গেছেন। কি বলবেন বন্ধুরা দাদার এই স্টান্স বদলের জন্য? দাদা তো স্টান্স বদল করলো, দিদি কি পালাবে, নাকি সব কিছুকে ঠান্ডা করে দিয়ে দমন পীড়নের মাধ্যমে সমস্ত কিছু প্রতিবাদকে অগ্রাহ্য করেও ক্ষমতার লোভে ওই নবান্নের গদিটা আঁকড়েই বসে থাকবে, আর বাংলা তিলে তিলে শেষ হয়ে যাবে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।